তুমি কালকে অবসর নিচ্ছ, 36 বছর বয়সে এই সিদ্ধান্ত কেন? আমার মনে হয়েছে যে এখন ইজ দ্য রাইট টাইম আমার অবসর নেওয়ার জন্য। বিকজ আমার হয়তো আরো কিছু বছর খেলতে পারতাম, বাট আমার মনে হয়েছে যে ইজ দ্য রাইট টাইম। সবকিছু দেখে ওভারঅল যে দেখা যায় যে আমি ফিটনেস যদি দেখি, সবকিছু দেখি, একটা ঠিক টাইমে অবসর নেওয়াটা ভালো। একদম সেই সব ভেবে সবকিছু অনেকদিন ধরে ডিসিশন নিয়েছিলাম যে এই বছরটাই লাস্ট খেলবো, তো সেভাবেই সবকিছু হয়েছে। তুমি কি সেই গাভাস্কারের নীতিটা নিচ্ছ যে অবসর নেবার সময় লোকে যাতে না বলে যে কেন অবসর নিচ্ছ এই সময়টাতে, এবং অবসর নেবার পর যদি বলে যে ঠিক সময় অবসর নিলে কেন, এটা তুমি কি গাভাস্কারের সেই নীতিটাই নিচ্ছ? নট রিয়েলি। আমি সেভাবে ভেবে সত্যি কে কি বলবে সেভাবে ভেবে অত কিছু করিনি। বিকজ হ্যাঁ, অবভিয়াসলি যখন ডিসিশনটা নিয়েছিলাম তখন অনেকেই এখনো বলেছে অনেকে যে হয়তো আরো 2-3 বছর কন্টিনিউ করতে পারি। তো আমার মনে হয়েছে যে আমি এখন আমার নিজের কিছু বিজনেস রয়েছে সেই নিয়েও ইনভলভ, এবং আমার মনে হয়েছে যে আমি যেটুকু সময় আমি খেলেছি আই গেট মাই 100%। আমি মানে এনাফ যতটুকু দেওয়ার আমি দিয়েছি। আমার মনে হয়েছে যে আমি রাইট টাইম কমাই। শিল্টন দিনোজফ, তিনি ইতালির গোলকিপার ছিলেন, তিনি 42 বছর বয়সে বিশ্বকাপ খেলেছেন। তা শিল্টন পাল কি আরো কয়েক বছর খেলতে পারতো না? ডিফিকাল্ট, বিকজ ইন্ডিয়ান ফুটবল যেভাবে চলছে, যেভাবে আছে ইন্ডিয়ান ফুটবল, সেইখানে দাঁড়িয়ে সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে খুব ডিফিকাল্ট। বিকজ এখানে এক্সপিরিয়েন্স প্লেয়ারদের সেইভাবে মনে হয় অতটা না ইয়ে দেওয়া হয়, মানে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। এখানে মোস্টলি জুনিয়র প্লেয়ারদের খুব বেশি প্রায়োরিটি দেওয়া হয়, যারা নতুন আপকামিং প্লেয়ার। এবং বিকজ ক্লাবগুলো এখন দেখে যে হয়তো আমি এর থেকে অনেক বেশি ইউনো এর থেকে অনেক বেশি আমি সার্ভিস পাবো। বাট ওয়াইরাস যখন পারফরমেন্সের ম্যাচারে চলে আসে তখন একটা প্রবলেম ফেস করতে হয়, তখন কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার দরকার পড়ে। বিকজ আমি এটা খুব ফিল করেছি যখন আমি আমার মনে আছে আমি আগে বিফোর লাস্ট ইয়ার আমি জাসিলের প্লেড অ্যারাউন্ড 16 ম্যাচ, ওয়াইরাস 18 ম্যাচের মধ্যে আই লিগে, এবং আমার সাথে এরকম এটিকে মন বাগানের কথাও হচ্ছিল। বাট সামহাউ দে হ্যাভ চুজ এ গোলকিপার যে হয়তো 2টো ম্যাচ খেলেছে, একটা ম্যাচ খেলেছে। তো বিকজ ইট ওয়াজ ইয়াং, সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে এখন আর সেই সময়টা নেই যেখানে এক্সপিরিয়েন্সকে অতটা বেশি প্রায়োরিটি দেওয়া হয়। এখন প্রায়োরিটি দেওয়া হয় ইয়াং প্লেয়ারদের বেশি। এটা কি এখানে সেই জায়গায় দাঁড়িয়ে একটা অভিমানের কথা হলো শিল্টন? অভিমান বলবো না আমি, মানে আমি সত্যি বলছি, আমি একটু ময়দান থেকে একটু আলাদা, ময়দান থেকে একটু দূরে থাকি আমি। আমাকে চেনে জানে একদম তাই। অন্য সবার মতন নয় যে আমি ময়দানে আঁকড়ে পড়ে থেকেছি বা আমার সাথে কারো কখনো কোনো বিরোধ বা ঝামেলা কখনো সেইভাবে অ্যাটাচ কখনো হয়েছে যে টুকটাক টিকনে হওয়ার। তো আমি নিজে একটা আইডেন্টি নিয়ে আমি বাঁচছি। আমি এই নয় যে আমাকে ফুটবলের বাইরে আমি কিছু করি না, মানে আমার কিছু বিজনেসও রয়েছে যেগুলোকে নিয়ে আমি রয়েছি। তো অভিমান সেই অর্থে নেই। হ্যাঁ, এটা বলা যায় যে হয়তো বা আমি হয়তো 1-2 বছর বা 3 বছর হয়তো 2 বছর আরো খেলতে পারতাম, ধরে যদি ফিটনেস সবকিছু নিয়ে রাখাকে দেখতে পারলে। বাট আমার মনে হচ্ছে যে সেই রেসপেক্ট পাওয়া যাবে না কন্টিনিউস বলতে। সেই জন্য আমার সব চিন্তা ভাবনা করে আমার মনে হচ্ছে যে রাইট টাইম। শিল্টন, একটা কথা তোমাকে জিজ্ঞাসা করবো যে তুমি যে এতদিন ফুটবল খেলছো, কোন ম্যাচটাকে তোমার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং বলে মনে হয়েছে এবং যেটা তুমি কোনোদিন ভুলতে পারবে না? খুব ডিফিকাল্ট বলা, কেননা এখনই সবে আমি ভেবেছি এটা, এবং যখন সিচুয়েশন করার সময়টা এখন হয়তো আমার অনেকটাই আছে যে আমি ওই ম্যাচটা ভালো ছিল, ওই ম্যাচটা খারাপ ছিল। একটা প্লেয়ারের জন্য মানে এই মানে আপ ডাউনটা প্রচুর থাকে। আর যখন একটা গোলকিপার যে কলকাতায় খেলছে, যদি দেখা যায় কলকাতায় ম্যাক্সিমাম টাইম একজন গোলকিপার খেলেছে, হয়তো আমি খেলেছি বড় টিমে, আমি গোলকিপারের কথা বলছি। সেই জায়গায় দাঁড়িয়ে একটা গোলকিপার এমন একটা পজিশন যেখানে একটা গোল খেলে ভিলেন হয়ে যাচ্ছে, উইদিন ফিউ ডেজ বা 1-2 মাসের মধ্যে আবার তাকে সেই জায়গায় ব্যাক করতে হবে না, সেই ডাউট থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক ভালো অনেক খারাপ ম্যাচ গেছে অবভিয়াসলি। আমি আমার এখনো মনে আছে যখন আমি ইস্টবেঙ্গল ফার্স্ট খেলেছিলাম, তখন এড মিলসন ছিল অপোজিটে, খুব ভালো একটা ম্যাচ গেছিল। লাস্ট ম্যাচ ইস্টবেঙ্গল ম্যাচ খেলেছিলাম আমি, সেখানে একটা একটা ব্যাক স্লাইড সেট করেছিলাম। আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে যখন ক্যাপ্টেনশিপে, যখন আমরা ব্যাঙ্গালোরে খেলতে গেছিলাম, সেই লাস্ট ম্যাচ আই লিগ চ্যাম্পিয়নশিপের ম্যাচ। এরকম কিছু জিনিস অনেক কিছু আছে যেগুলো কখনো ভুলার নয়।
শিল্টন, বলা হয়ে থাকে যে ফুটবলটা যেহেতু 10 জন পা দিয়ে খেলে এবং গোলকিপার শুধুমাত্র হাত দিয়ে খেলে, তাই পাগল না হলে নাকি গোলকিপার হওয়া যায় না। এই কথা কি তুমি বিশ্বাস করো খানিকটা? মানে আমার সেরকম মনে হয় না, কেননা হ্যাঁ মানে কিছু কিছু এমন কিছু ঘটনা অবশ্যই থাকে যেখানে দাঁড়িয়ে মনে হয় যে গোলকিপার আগে বলতো গোলকিপারদের একটু পাগল হতে হবে, নাহলে ফুটবল খেলবে কি করে, কেন লোকের পায়ে ঝাঁপাতে হবে, বল ইয়ে করতে হবে। এগুলো একটা প্রবাদ যেটা আগে থেকে হয়ে আসছে। এবং যদি 10 জনের মধ্যে হয়তো 7 জন এরকম মানে কিছু দেখে হয়তো অ্যাক্টিভিটি দেখে অনেকেই মনে করে এই প্রবাদটা। বাট অনেস্টলি বলছি, গোলকিপারদের একটু তো ডিফারেন্ট হতে হয় সবার থেকে। মানে পুরো পেছন থেকে একটা টিম গাইড করছে, পেছন থেকে পুরো দেখতে পাচ্ছে পুরো টিমকে কিভাবে ম্যাচ খেলাতে হবে, কোন ম্যাচ কিভাবে অপারেশন করতে হবে, মানে সবকিছু একটা কোচ যেভাবে পুরো একটা টিমকে দেখতে পারে, গোলকিপার সেভাবে একটা টিম দেখতে পায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই গোলকিপার সবসময় একটু হ্যাজ টু বি ডিফারেন্ট, এটা হতেই হয়। শিল্টন, এরপর কি কোচিং? নট রিয়েলি, আমি কোচিং এ খুব একটা ইন্টারেস্ট নেই। আমি আগেও বলেছি যে আমার বেশ কিছু বিজনেস রয়েছে, আমার রেস্টুরেন্ট রয়েছে, হোটেল আছে, কাফে রয়েছে একটা ব্যারাকপুরে। ব্যারাকপুরে আমার আরেকটা রেস্টুরেন্ট ওপেন হচ্ছে, ব্যারাকপুরে একটা রিসর্ট আছে, আমার আরেকটা বিজনেস রয়েছে। তো আমি ইনটু বিজনেস এন্ড আমি এখনই কোচিং নিয়ে কিছু ভাবতে চাই না। আমি তার মানে সেরা গোলকিপার থেকে আমরা একজন সফল ব্যবসায়ীকে দেখতে পাবো, তাই তো? সেই চেষ্টা করছি, জানি না, বাট হ্যাঁ অবশ্যই কিছু ভেঞ্চার ধীরে ধীরে বাড়ানোর চেষ্টা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ শিল্টন, থ্যাংকস এ লট। থ্যাংক ইউ সো মাচ।